বেআইনি পিস্তল কার্তুজ, এত পিস্তল কার্তুজ কিভাবে কাদের হাত ধরে এই চক্র রমরমা বিস্তার লাভ করেছিল সবটা একটু আমরা খতিয়ে দেখার আরো একবার চেষ্টা করব। একাধিক আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে। এই ঘটনায় 5 জন এখনো পর্যন্ত পুলিশের জালে বলে জানা যাচ্ছে, কারণ নতুন যাকে আরো গ্রেফতার করা হয়েছে বসিরহাটের বাসিন্দা। জীবনতলা অস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরো এক বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক, যাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে 4 জন গ্রেফতার ছিল, আরো সংখ্যাটা বাড়লো। এই ফারুক বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলেছে এসটিএফ। ফারুক মোল্লাকে আজই আদালতে পেশ করা হচ্ছে। এসটিএফ সূত্রে অন্তত এমনটাই খবর। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল যে অভিযান অন্তত বেঙ্গল এসটিএফ চালায় তাতে সাফল্য তো মেলেই, কিন্তু তার মধ্যেও প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে এতদিন ধরে বছরের পর বছর এই অস্ত্র কার্তুজ কোথায় চোরাচালান হতো, কোন চোরা পথে এটা ব্যবহার করা হতো। জীবনতলা অস্ত্র উদ্ধারের ঘটনা এবার রীতিমতো স্ক্যানারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি আর কেউ জড়িত রয়েছে কিনা এটাও এখন একটা প্রশ্ন। দোকানের জন্য যে অস্ত্রের অর্ডার, সেই অর্ডার যেত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, সেই অর্ডার আনতে জয়ন্ত যেত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির লোকজনের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল। জয়ন্তর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরির লোক যে যুক্ত রয়েছে এরকম একটা সন্দেহ এই মুহূর্তে করা হচ্ছে। শুধু তাই নয়, জয়ন্ত কার্তুজ হাতে পাওয়ার পর রীতিমতো ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতো, অর্ডার আসতো, সেই অর্ডার যেত বিহারের মুঙ্গেরে। একাধিক চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে সামনে আসছে। সব থেকে বড় কথা, জীবনতলা কাণ্ডে এই মুহূর্তে নানা তথ্য সিএনএর হাতে এসে পৌঁছেছে। আমি যাবো এই মুহূর্তে, অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, একের পর এক যত সময় এগোচ্ছে রীতিমতো নানা তথ্য সামনে আসছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবার রীতিমতো স্ক্যানারে, কি আপডেট? দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন। কি সেই তথ্য? যেটা প্রাথমিকভাবে তারা মনে করছেন জয়ন্তর একার পক্ষে এই বিপুল বেআইনি কার্তুজ পাচার চক্র চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় দীর্ঘ এত বছর ধরে। যেটা তারা মনে করছেন যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কোনো ব্যক্তির সঙ্গে জয়ন্তর একেবারে প্রত্যক্ষ যোগ থাকতে পারে। কেন এই ধারণা? তার কারণ তুমি যেটা বলছিলে শর্মিষ্ঠা, যে আগে রিফিল তৈরি এবং রিফিলের মাপে পেন তৈরি করা হতো। অর্থাৎ কিভাবে এই চক্রের কাজ চলতো, যেটা তদন্তে আধিকারিকরা জানতে পেরেছেন যে প্রথমে কত সংখ্যক কার্তুজ এই বেআইনি অস্ত্র ব্যবসায়ীরা পাচ্ছেন তা জয়ন্ত নিশ্চিত করত অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে। অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে প্রথমে কার্তুজ অর্ডার দেওয়া হতো দোকানের জন্য, অর্থাৎ এনসি দ অ্যান্ড কোম্পানি যে দোকান, সেই দোকানের জন্য। এবার সেই কার্তুজ, যত সংখ্যক কার্তুজ অর্ডার দেওয়া হলো দোকানের জন্য, তার থেকে কিছু সংখ্যক কার্তুজ কারচুপি করে এই জয়ন্ত তিনি সরিয়ে রাখতেন, যেটা বেআইনিভাবে খোলা বাজারে বিক্রি করা হবে প্রতি পিস 700 থেকে 800 টাকা করে। এবার কত সংখ্যক কার্তুজ, কি ধরনের কার্তুজ জয়ন্ত সাপ্লাই দিতে পারবে এই ধরনের বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের, তা আগে জয়ন্ত নিশ্চিত করত। এবার তারপরে এই যত বেআইনি অস্ত্র ব্যবসায়ীরা রয়েছেন তারা বিহারের মুঙ্গেরে অস্ত্র অর্ডার দিত। অর্থাৎ যে কার্তুজগুলো ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া, প্রডিউসড হওয়া এই কার্তুজগুলো, তার উপযুক্ত অস্ত্র বা রাইফেল, বন্দুক, ফায়ার আর্মস যাই বলি না কেন, এগুলো একমাত্র তৈরি হয় বিহার এবং মুঙ্গেরে। কারণ বিগত দিনে কলকাতা পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ যে তদন্ত প্রক্রিয়া বা যে অ্যারেস্ট হিস্ট্রিগুলো, তাদের যে কেস হিস্ট্রিগুলো রয়েছে, সেখানে তারা জানতে পেরেছেন বা এই নিয়ে তারা এর আগে অনেক কাজ করেছেন। ফলে এই বিষয়টা নিশ্চিত যে ভিন রাজ্য থেকে অস্ত্র তো আসছে, কিন্তু আগে কার্তুজ চলে আসছে, তারপরে অস্ত্র প্রোডাকশন হচ্ছে। ফলে এইভাবে এই র্যাকেট দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং তার মাথা ছিল এই জয়ন্ত। মানে এক কথায় বলা যেতে পারে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে জয়ন্তর একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এবার এই দোকানের কর্মী হিসেবে শুধুমাত্র কি জয়ন্তই জড়িত, না জয়ন্তর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে তা জানার জন্যই কর্মীদের যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক তেমনই যে জায়গা থেকে, অর্থাৎ যে
অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে এই কার্তুজগুলো প্রোডাকশন করা হতো, প্রডিউস করা হতো, নিয়ে আসা হতো, তার স্টক দেখা, ক্লিয়ারেন্স দেখা, রেজিস্টার দেখা, এগুলোর দায়িত্বে যারা ছিলেন তাদেরকেও অ্যাজ সুন অ্যাজ মানে সেরকমভাবে স্ক্যানারে রেখে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে এবং দোকানের যিনি কর্ণধার বা মালিক যিনি রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে আগামীকাল তাকে 10:30টায় ডেকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের যে এসটিএফ এর অফিস সল্টলেক সেখানে। ফলে সব মিলিয়ে একের পর এক চাঞ্চল্যকর যে তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন তাতে একটা বিষয় নিশ্চিত যে বিগত বছরগুলিতে রাজ্যে ঘটে চলা একের পর এক গুলিকাণ্ড তাতে ব্যবহৃত যে অস্ত্র তা ভিন রাজ্যের হলেও কার্তুজ কার্যত এ রাজ্যেরই প্রোডাকশন করা এ বিষয়টা নিশ্চিত এবং সর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে আছে, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত বন্দুকের দোকান থেকেই কার্তুজ সাপ্লাই হতো আমাদের এই রাজ্যে গোটা জুড়ে, রাজ্য জুড়ে, বিভিন্ন জেলা জুড়ে, এ বিষয়টা নিশ্চিত। এবার জয়ন্তর মতো আর কে বা কারা রয়েছে এ বিষয় সম্পর্কে নিশ্চিত হতে চাই। বেশ, একেবারেই অভিরূপা, তোমায় আপাতভাবে ধন্যবাদ জানাবো যে জয়ন্তর মতো আর কেউ রয়েছে কিনা জড়িত, কারণ জয়ন্ত এই কাজে একা করতো নাকি সঙ্গে আরো শাগরেদদার ছিল। আমি জয়ন্ত যে আদতে শান্তিপুরের বাসিন্দা, আমি শান্তিপুরের দিকে এই মুহূর্তে নজর রাখার চেষ্টা করবো। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে। প্রসেনজিৎ, এর আগেও আমি জানার চেষ্টা করছিলাম এই যে জয়ন্ত আপাতভাবে বেঙ্গলি এসটিএফের একেবারে স্ক্যানারে অস্ত্র ব্যবসায়ীদের জানাতো রীতিমতো, তারপর অস্ত্রের অর্ডার আসলে সেই অনুযায়ী রীতিমতো কার্তুজের অর্ডার আসলে তারপর সে অস্ত্র তৈরির অর্ডার যেত মুঙ্গেরে। এরকম একটি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে জয়ন্ত। কি বলছেন শান্তিপুরের মানুষ? দেখো, এই ঘটনা সামনে আসার পর স্তম্ভিত শান্তিপুরের মানুষ। আমি একটু দেখাতে বলবো, তার বাড়ির সামনেই আমি রয়েছি, অর্থাৎ জয়ন্ত দত্তর বাড়ির সামনে রয়েছি। দেখো শর্মিষ্ঠা, আমি আর একটু দেখাই যে গোটা বাড়িটা কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়। অর্থাৎ এই যে সিসি ক্যামেরা দিয়ে মুড়িয়ে ফেলার এর পিছনে কি অন্য কোনো কারণ ছিল, এটা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষকে ভাবাচ্ছে। কারণ প্রাথমিকভাবে তারা বুঝতে পারেনি, কারণ এলাকার মানুষকে সে পরিচয় দিয়েছিল যে সে রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতো। কিন্তু বর্তমানে যখন এই এসটিএফ এর হাতে গ্রেপ্তারের পর যখন একের পর এক তথ্য সামনে আসছে, তাতে করে কিন্তু হতবাক হয়ে গেছে এলাকার মানুষ। এলাকার মানুষ দাবি করছে যে এই জয়ন্ত দত্ত একটা সময় ও বাড়িতে আসতো, ঠিক অফিস টাইম মেনটেন্স করতো। অর্থাৎ সে জানিয়েছিল যে সে রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে, আর সেই সরকারি চাকরির মতো সে প্রত্যহ দিন সকালে বাড়ির থেকে বার হতো এবং রাত্রে অফিস করে বাড়ি ফিরতো। অর্থাৎ এতটা ধোঁয়াশা এবং যে এতটা চক্র ছিল তার পিছনে, এটা কিন্তু এলাকার মানুষ জানতেন না, অর্থাৎ শান্তিপুরবাসী কিন্তু জানতেন না। অর্থাৎ এই তার পিছনে একাধিক যোগ আসার পর এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু হতবাক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আরেকটু দেখাতে বলবো যে বাড়িতে গোটা বাড়িটা কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছিল সিসি ক্যামেরায়। অর্থাৎ এই সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চালাতো এবং এলাকার যারা ওর প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গেও সময় মতো বা ঠিকঠাক কথা বলতো না। কারণ সকালে বাড়ি ফেরার পর রাত্রে বাড়ি ফেরার পর আবার সকালে উঠে সে ডিউটি যেত। অর্থাৎ প্রায় 26 বছর ধরে সে রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে বলে জানাতো। এবং পরবর্তীতে যখন এই এসটিএফ এর হাতে গ্রেপ্তারের পর যখন এই একের পর এক তথ্য সামনে আসছে, তখন কিন্তু হতবাক হয়ে যাচ্ছে। এখানে রয়েছেন একজন, আমি কথা বলার চেষ্টা করব। জয়ন্তকে কিভাবে দেখতেন বা কতটা চিনতেন, কেমন স্বভাবের মানুষ ছিলেন? স্বভাব ভালো ছিল, কিন্তু এখানে যেত আসতো এই পর্যন্তই যেত ওই সাইড। এই রাস্তা দিয়েই তো যাতায়াত করতো, যেত কাজে যেত, সকালবেলাও যেত, দেখতাম মোটর সাইকেলে বেরোতো। কি জানতেন আপনারা, কি জানতেন কি কাজ করতো? লোক কাজে রাইটার স্টিলিং ওই লোক তো সবাই বলতো কাজ করে এটা একটা অফিসে, এইটুকুনি জানি। এখন কি জানতে পারছেন? এখনের যে ঘটনা সামনে এসেছে, কি জানতে পেরেছেন? এই সব খবরে বলছে, এইটুকুনি শুনছি। কি মনে হচ্ছে এখন? এ তো বোঝাই যাচ্ছে। আর একদমই, এখানে আরো যারা রয়েছেন আমি যাবো একে একে। দাদা, এই যে জয়ন্ত দত্ত, এই কেমন স্বভাবের ছিল? আমি নতুন লোক তো, আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। আমি সবে দাদা কেমন স্বভাবের ছিল? এমনি মোটামুটি ভালো স্বভাবই ছিল, ছেলে হিসাবে ভালো। কিন্তু এইরকম ঘটনা ঘটবে আমরা সবাই স্তম্ভিত এটাতে, কারণ ও এই ধরনের ছেলে নয়। আমরা যতদূর জানি বা যতদূর চিনি, পাড়ায় সবার সঙ্গে মোটামুটি সুসম্পর্ক রেখেই চলতো, কিন্তু এসে কথা কম বলতো। কলকাতায় কোথায় থাকতো? বাড়িতে কি আসা যাওয়া করতো? আমাদের চোখে পড়েনি, আর কলকাতায় কোথায় থাকে তার অ্যাড্রেস আমরা কেউ জানি না। বর্তমানে পরিবারের সঙ্গে কি যোগাযোগ রাখতো? আমরা যেইটুকুনি জানি, ওই মাঝে মধ্যে হয়তো ফোন করতো, বাড়িতে দিদি থাকেন বা ওনার ওয়াইফ থাকেন, মাঝে মধ্যে যেইটুকুনি যোগাযোগ করতো ওইটুকুনি শুনেছি। এর বাড়িটা আমরা কিছু বলতে পারবো না।
মানে কারা পাড়ায় বা এই প্রতিবেশীদের সঙ্গে কারোর কি খারাপ সম্পর্ক ছিল জয়ন্তর? না প্রতিবেশী বা পাড়ায় কারোর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক কোনো সময়ই ছিল না। ও একটা মাঝখানে অ্যাক্সিডেন্টলি কিছু একটা করে ফেলেছিল, সেই কারণে তারপর থেকে চলে গিয়েছে পার্মানেন্টলি। তারপর থেকে সেইভাবে আর আসা যাওয়া নেই, কোনো যোগাযোগও নেই এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই। একদম। শর্মিষ্ঠা, দেখো এলাকার মানুষ কিন্তু জানাচ্ছে যে শান্ত স্বভাবের ছিল। বেশ বেশ, একেবারে প্রসেনজিৎ, তোমাকে আপাতভাবে আমি ধন্যবাদ জানাবো, কারণ এলাকার মানুষ আপাতভাবে সাদামাটা হিসেবে জয়ন্তকে চিনলেও তার আড়ালে যে এই কাজ করতে পারতো, কারণ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ পৌঁছে যেত জয়ন্তের হাতে, সেই কার্তুজের পর তারপরে অর্ডার আসতো অস্ত্রের। ভাবা যায় এত বড় একটা ঘটনা। আমি যাবো যে দোকানে সে কর্মরত অবস্থায় ছিল, এবং সব থেকে বড় কথা লালবাজারের অদূরে এই বিবাদী বাগের দোকানে কর্মরত জয়ন্ত এই মুহূর্তে সেই দোকানের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন রেশমি, আমাদের অপর প্রতিনিধি। রেশমি, অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। দিনের পর দিন প্রায় 2 বছর ধরে অন্তত এই কারবারের সঙ্গে যুক্ত ছিল এই জয়ন্ত, কিন্তু সেই ঘুরে ফিরে একটাই প্রশ্ন সামনে আসছে, দোকানের মালিক, অন্যান্য কর্মচারী কেউ কিচ্ছুটি কাকপক্ষিতেও টের পেল না দিনের পর দিন এই বৈধ অস্ত্র কিভাবে চোরা পথে সে পাচার করতো। শর্মিষ্ঠা, প্রথমে তোমাকে জানিয়ে রাখবো, গত বছর নভেম্বর মাস, তারপরে এই বছর জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস শিয়ালদহ বৈঠকখানা বাজার থেকে শুরু করে বড়বাজার একাধিক জায়গায় অস্ত্র উদ্ধার হয় এবং অস্ত্র উদ্ধার করে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স, এবং বিভিন্ন জায়গায় যে গুলিকাণ্ড হচ্ছিল তা ভাবায় তদন্তকারী আধিকারিকরা যখন তদন্ত শুরু করেন, তারা দেখতে পারেন যে কার্তুজগুলি উদ্ধার হচ্ছে, সেই কার্তুজগুলিতে নির্দিষ্ট চিহ্ন রয়েছে, যেই চিহ্ন অর্থাৎ কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে সেই কার্তুজগুলি তৈরি করা হলে সেই নির্দিষ্ট চিহ্ন থাকে। ফলত সেই চিহ্ন সূত্র ধরেই তদন্তকারী আধিকারিকরা তদন্ত শুরু করে, এবং গতকাল জীবনতলা, দক্ষিণ 24 পরগনায় জীবনতলা থেকে 195 রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এবং সেখান থেকেই গ্রেপ্তার হন এই জয়ন্ত। প্রায় দীর্ঘ 20 থেকে 21 বছর ধরে এই অস্ত্র বিপণনী যেই দোকান রয়েছে, সেই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণনী দোকানে কাজ করতেন, এবং এখান থেকেই তিনি বিভিন্ন যেই কার্তুজ থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রের সামগ্রী সেগুলি বাইরে পাচার করতেন বলেই জানা যাচ্ছে। এবং গতকাল এসটিএফ এর যারা আধিকারিক, তারা যখন বিকেল 5টার সময় এখানে আসেন, তারপরে তারা ভেতরে তদন্ত শুরু করেন। তারা তারা দেখতে পান প্রায় অনেক কার্তুজ গড়মিল রয়েছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, যখন কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে এই বৈধ লাইসেন্সপ্রাপ্ত যে বিপণনীগুলি রয়েছে, তারা যখন কোনো কার্তুজ কেনে, তো সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট রেজিস্টার খাতায় রেজিস্টার করতে হয়। সেক্ষেত্রে তারা কাকে কাকে সেই কার্তুজ বিক্রি করলেন সেই তথ্যগুলিও কিন্তু নথিভুক্ত করে রাখতে হয়। পাশাপাশি যাদের কাছে আর্মসের লাইসেন্স থাকে, সেক্ষেত্রে তারা যখন এইসব বিপণনী থেকে তারা তাদের লাইসেন্স দেখিয়ে কার্তুজ কেনেন, সেক্ষেত্রে কী কারণে তারা কার্তুজ কিনলেন, কেন কার্তুজ কিনছেন এবং তারা কী কারণে এই কার্তুজ ব্যবহার করতে চান, সমগ্র বিষয়গুলোও কিন্তু এখানে নথিভুক্ত করতে হয় এবং সেই নথি সংক্রান্ত স্ট্যাম্প তাদের লাইসেন্সে লাগানো হয়। পাশাপাশি এখানে যে রেজিস্টার মেনটেন করা হয়, সেই রেজিস্টারও কিন্তু থাকবে সেদিকে। আপাততভাবে তোমায় ধন্যবাদ জানাবো, কারণ দিনভর অবশ্যই আমাদের দিকে নজর থাকবে খবরের আপডেট, কারণ বেঙ্গল এসটিএফ এর হাতে ক্রমশ যত সময় এগোচ্ছে তত আরো আপডেট, যে সমস্ত তথ্যগুলো হারহীন করা একাধিক তথ্য সামনে আসছে। আমি আরো একটা বলবো, কারণ এই রশিদ মোল্লা যাকে জীবনতলা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, তার সঙ্গে আরো দুজন যারা গ্রেপ্তার, এক হাসনাবাদে দুজন অন্তত যাতে গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ শান্তিপুরের এই জয়ন্তর বাড়ি, সেখানকার ছবি দেখিয়েছি। অন্যদিকে যার কথা বলা হচ্ছে মূলত এই বছর 45 আব্দুল সেলিম গাজী এবং একই সঙ্গে আশিক ইকবাল, এদের দুজনের বাড়ি সকাল থেকে দেখা গিয়েছে মূলত এদের দুজনের বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে। কোথায় গেলেন পরিবারের অন্যান্য সদস্যরা, অন্তত শামীম রয়েছে আমার সঙ্গে সরাসরি সেখান থেকে। শামীম, একটু ছবিটা জানার চেষ্টা করব, যে দুজন গ্রেপ্তার তাদের বাড়ি সকাল থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আশপাশের মানুষ কি বলছেন অন্তত এই গ্রেপ্তারের পর? দেখো শর্মিষ্ঠা, এসটিএফ এর হাতে যে গ্রেপ্তার বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল 4 জন, এখন যেটা বেড়ে দাঁড়িয়েছে 5 জন। এই 4 জনের মধ্যে কিন্তু 2 জনের বাড়ি হাসনাবাদের মুরারি সাহা এলাকায়, আসিফ ইকবাল গাজী এবং
আব্দুল সেলিম গাজী, এই দুজনের বাড়ি হাসনাবাদের মুরারিসাহা এলাকায়। একেবারে সকাল থেকে বাড়িতে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এলাকার মানুষও জানেন না তার পরিবারের লোকজন কোথায় রয়েছে। এবং আমরা এলাকার মানুষজন তাদের সম্বন্ধে যখন জিজ্ঞাসা করলাম যে এই আব্দুল সেলিম অর্থাৎ এবং আসিফ ইকবাল এরা কারা, এরা কবে থেকে এই অস্ত্র ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছে, এলাকার মানুষ কিন্তু কোনো রকম প্রশ্নের উত্তর দিলেন না, পুরোপুরি এড়িয়ে গেলেন। এবং তাদের সম্বন্ধে আমরা এলাকার এক স্থানীয় মানুষের কাছ থেকে যে সূত্র মারফত খবর পেয়েছি যে এই আসিফ ইকবাল এবং আব্দুল সেলিম গাজী তারা কিন্তু একেবারেই পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য তাদের স্বামী, অর্থাৎ এলাকায় তৃণমূল নেতা নামে পরিচিত। এবং এই সূত্র ধরেই এলাকায় কিন্তু প্রভাব রয়েছে যথেষ্ট। এলাকার মানুষজন সেই প্রভাবেই কিন্তু মানুষজন তারা কিন্তু কথা বলতে চাইছেন না। প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তারা কিন্তু কথা এড়িয়ে যাচ্ছেন। এ বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি তিনি কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি এই বিষয় নিয়ে। রীতিমতো এলাকায় থমথমে পরিবেশ রয়েছে এবং সকাল থেকে তালাবন্ধ অবস্থায় রয়েছে। শর্মিষ্ঠা। বেশ, শামীমকে ধন্যবাদ জানাবো। শামীম ছিলেন আমাদের সঙ্গে। মূলত এখনো পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে এই অস্ত্র কারবারের পর। জীবনতলা অস্ত্রকাণ্ডে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসছে। কি সেই তথ্য একেবারে সরাসরি আমরা এই মুহূর্তে আমাদের এডিটর ভাস্কর দত্ত রয়েছেন, সরাসরি ভাস্করদার কাছে আমি যাওয়ার চেষ্টা করবো। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাস্করদা, ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপডেট যে এই জীবনতলা কাণ্ডে এসটিএফ এর কফলে চিন্তার ভাঁজ। সব থেকে বড় কথা একাধিক চাঞ্চল্যকর তথ্য কি কি উঠে আসছে? দেখো, একেবারেই যেটা বলার সেটা হচ্ছে যে জীবনতলা এই অস্ত্র উদ্ধার কাণ্ডে এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আসছে তাতে করে দুদিকের এক নয় একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। দুদিকের বলতে একটা হচ্ছে যে এই যে জয়ন্ত দত্ত যে হচ্ছে মূল অ্যাকিউজড, যে ব্যক্তি একটি বৈধ অস্ত্রের দোকানে কাজ করতেন এবং সেটা দীর্ঘদিন ধরে কাজ করতেন, সেই দোকানের যে রেজিস্টার, একটু আগেই যে তুমি বললে যে বৈধভাবে অস্ত্র কেনাবেচার ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনটেন করার ক্ষেত্রে একটি নিয়ম অস্ত্র বিক্রি করার ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ আমার দোকানে কতটা অস্ত্র রয়েছে তার একটা স্টক প্রত্যেক দিন সেই দোকানের যারা মালিকপক্ষ রয়েছে তাদেরকে মেলাতে হয় এবং সেই তথ্য কিন্তু লালবাজারের কাছেও যায়, লালবাজারকেও দিতে হয় বা লালবাজারে এসে দোকান থেকে নিয়েও যায়। এই জায়গায় দাঁড়িয়ে যে তথ্যটা দেখা যাচ্ছে যে সেই দোকানের রেজিস্টারে বেশ কিছু গরমিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে পরিমাণ অস্ত্রের স্টক থাকার কথা সেই স্টক আর ওই রেজিস্টারের যে লেখা তা মিলছে না। সেই কারণে বেশ কিছু রেজিস্টার বুক কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছে। এটা যেমন একটা দিক, তেমন আরেকটা দিক হচ্ছে যে গুলিগুলো অর্থাৎ কার্তুজগুলো উদ্ধার হয়েছে সেগুলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তৈরি। ফলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে যুক্ত হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে কি এই কার্তুজগুলো বেরিয়েছিল, নাকি এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসা কার্তুজ যেটা ওই বৈধ দোকানে গিয়ে পৌঁছেছিল সেই বৈধ দোকান থেকে এই কার্তুজগুলো বেরিয়েছিল, নাকি উভয় জায়গা থেকেই এই কার্তুজগুলো বেরোতো এতদিন ধরে। তাহলে খুব স্বাভাবিকভাবেই দুটো দিক কিন্তু এর মধ্যে রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শর্মিষ্ঠা এই গোটা ঘটনায় আমরা জানি, প্রথমে গাড়ি তৈরি হয় এবং তারপর সেই গাড়ির মাপের প্রয়োজনীয় টায়ার তৈরি করা হয়, টায়ার কোম্পানিকে তার জন্য বরাদ দেওয়া হয়, টায়ার কোম্পানি সেই টায়ার তৈরি করে গাড়ি কোম্পানিকে হয়তো সাপ্লাই দেয় বা কোনো গাড়ি কোম্পানি তাদের নিজস্ব টায়ার তৈরি করে তাদের গাড়ির অনুযায়ী। অর্থাৎ গাড়ি আগে হয় তারপরে তার মাপের টায়ার তৈরি হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ আলাদা। আগে টায়ার পাওয়া যাচ্ছে, তারপর সেই টায়ারের মাপে গাড়ি তৈরি করা হচ্ছে। শর্মিষ্ঠা, খুব ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। দেখো, আগে এই জয়ন্ত দত্ত কার্তুজ তার নিজের হাতে নিচ্ছে, সেটা সরাসরি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে তার কাছে গিয়ে পৌঁছচ্ছে, নাকি ওই দোকানে থাকা যে কার্তুজ রয়েছে সেখান থেকে সে সরিয়ে নিজের কাছে নিয়ে আসছে বা সেখান থেকে সে চুরি করছে। দুটোই তদন্ত সাপেক্ষ। কারণ এই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে জয়ন্তর যাওয়া আসা থাকতে পারে, তার কারণ এই বৈধ অস্ত্র দোকানটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকেই তাদের দোকানের জন্য অস্ত্র কিনত। জয়ন্ত দীর্ঘদিন ধরেই এই দোকানটিতে কাজ করত, ফলে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। এই বিশ্বাসের বশে সে যেত অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। আমরা বলছি না যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি এর সঙ্গে যুক্ত আছে, কিন্তু
গোটা প্রক্রিয়াটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক এবং তদন্তকারী অফিসারদের স্ক্যানারে রয়েছে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কেউ এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত নয় তো, যে জয়ন্তর সঙ্গে মিশে এই অবৈধ ব্যবসার কাজে হাত জোগাতো না তো, এরকম প্রশ্নও কিন্তু তৈরি হচ্ছে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আগে কার্তুজ জোগাড় করতো এই জয়ন্ত, এবার কার্তুজ জোগাড় হওয়ার পর যে মাপের কার্তুজ তার হাতে আসতো সেই মাপের বন্দুক বা পিস্তল তৈরি করার জন্য বরাত দেওয়া হতো বিহারের মুঙ্গেরে অস্ত্র তৈরি যে বেআইনি কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতে। অর্থাৎ আগে তৈরি হতো, পাওয়া যেত গুলি পাওয়ার পর অর্থাৎ কার্তুজ পাওয়ার পর সেই কার্তুজের মাপের বন্দুক তৈরি করা হতো। অর্থাৎ যেটা আমি একটু আগে বোঝাতে চাইছিলাম যে আগে টায়ার তৈরি হতো, তারপর টায়ারের মাপে গাড়ি তৈরি হতো, গাড়ি তৈরি হওয়ার পর গাড়ির মাপে টায়ার নয়, অর্থাৎ বন্দুকের মাপে কার্তুজ নয়, কার্তুজের মাপে এক্ষেত্রে বন্দুক তৈরি করা হতো। এবং প্রত্যেকটি ওই কার্তুজের দাম 700 থেকে 800 টাকা দামে তৈরি করা হতো এবং ওই কার্তুজ এবং বন্দুক একসঙ্গে কম্বাইন করে এইবার যারা অস্ত্র কিনতেন তাদের হাতে তুলে দেওয়া হতো। এই জীবনতলায় যে বাড়িটির থেকে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে শর্মিষ্ঠা, এইখানেই কিন্তু এই বরাত দেওয়ার একটা প্রক্রিয়া ছিল যা কিন্তু গোপন সূত্রে এসটিএফ এর গোয়েন্দারা জানতে পারে এবং তারা অভিযান চালায় এবং এই বিপুল পরিমাণ অস্ত্রসহ ওই 4 জন এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গোটা প্রক্রিয়াটা কিন্তু রাজ্যের একটা ছবি, যে ছবিটা আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে শর্মিষ্ঠা যে গত কয়েক মাস ধরে আমরা এই রাজ্যে অদ্ভুতভাবে এই বেআইনি অস্ত্রের আনাগোনা একটা বিরাট তৎপরতা লক্ষ্য করছি। কখনো শিয়ালদা বৈঠকখানা বাজারে, কখনো বউবাজারে আমরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হতে দেখছি। আবার এই অবৈধ অস্ত্র দিয়ে কখনো কাউন্সিলরকে প্রকাশ্যে গুলি করার প্রচেষ্টা হচ্ছে, সেটা শহর কলকাতার বুকে যেমন হচ্ছে, মালদাতে তেমন হয়েছে। আবার শহর কলকাতার বুকে এই বেআইনি অস্ত্র মাথায় ঠেকিয়ে একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা পর্যন্ত ঘটছে। ফলে এই অবৈধ অস্ত্র বিক্রি শুধুমাত্র যে বাইরের রাজ্যে বা বাইরে বিক্রি করা হচ্ছে এমনটা নয়, শহরের অভ্যন্তরেও দুষ্কৃতীদের বা সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে এই অবৈধ অস্ত্র এবং অবৈধ অস্ত্র কেনা বেচার একটা অন্যতম জায়গা তৈরি হচ্ছে কলকাতা বা তার সারাউন্ড এলাকাগুলো, যেটা কিন্তু গোয়েন্দাদের ভীষণভাবেই ভাবাচ্ছে। বলা যেতেই পারে যে কলকাতা পুলিশের এসটিএফ এর যে অংশটি এই গোটা প্রক্রিয়া তদন্ত তারা চালিয়েছেন এবং এই গ্রেপ্তার হয়েছে, এই গোটাটা একটা ওই বলা যেতে পারে হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরতা আরও ব্যাপ্তি রয়েছে এবং এই গোটা ঘটনার সঙ্গে আরও বহু ব্যক্তি বা বহু শাখা প্রশাখা বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। শর্মিষ্ঠা, বেশ, একেবারে ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু এই মুহূর্তে আরো অনেকগুলো বিষয় সামনে আসছে। কিন্তু বিষয় হলো আমি এই মুহূর্তে একটা চলে পরেই প্রতিক্রিয়া শোনাবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, তার একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কি বলছেন এই গোটা কারবার প্রসেস শুনে কতটা স্তম্ভিত শুনবো। অস্ত্র যে কিনবে সেটা কি অস্ত্র কিনবে? সে কি যুদ্ধের জন্য অস্ত্র কিনবে? সাধারণত দেখা যায় যে পাখি মারার জন্য এবং to protect your life and others' lives, to protect your property and others' property, এইগুলো সাধারণত যেমন আমাদের ধর্মতলা ডালহৌসিতে যেগুলো আছে, রেঞ্জ যদি হয় যে সে ফিট টু পারচেস সার্চ, মানে ক্যাটাগরি থাকে যে এইগুলো কিনতে হবে, এই গুলি দেওয়া হবে, এই যেমন 12 বড় হচ্ছে আজকের এই রিভলভার যদি হয় তাহলে ওয়েবলেস কোট বলে বিভিন্ন রিভলভার হয়, এগুলো কিন্তু আজকে সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে গিয়ে তদন্তের উপরে। এই তদন্তটা যদি ঠিক থাকে এবং সেখানে সমস্ত ক্যাটাগরি লেখা থাকে এবং যেখান থেকে কিনবে সেখানে যদি যায়, সে যদি স্যাটিসফাই হয় এসে সেটা জেনুইন কিনা, এবং জেনুইন করার পরবর্তীকালে কিন্তু যদি হাইলি স্যাটিসফাইড হয় তখন কিন্তু দিস কোশ্চেন উইল অ্যারাইজ হোয়েদার দ্যাট পারসন উইল পারচেজ অর সেল করতে পারবে কিনা, এটা কিন্তু সেই সময় প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের বক্তব্য আমরা শুনলাম। আমি আরো একবার ভাস্করের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। ভাস্কর, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে হয়তো গোয়েন্দা কর্তাদের কানে আসছে, কিন্তু বিষয় হলো আজকে পঞ্চম যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এই ফারুক মল্লিক, অন্তত তার কাছ থেকে বেশ কিছু মেড
গ্রেড অন্তত অস্ত্র উদ্ধার করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে সেখান থেকেই কোথাও কি এই যে অস্ত্র কারবার যেভাবে গোটা শহরে আনাচে কানাচে রাজ্যে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং রাজ্যে যত শুট আউটের ঘটনা ঘটছে, এখান থেকে কি রীতিমতো চোরাচালানভাবে অস্ত্র পৌঁছে যাচ্ছে, বা এখান থেকে দাঁড়িয়ে যাদের কাছে বৈধ লাইসেন্স প্রাপ্ত এই অস্ত্র কারবারি রয়েছে তাদেরকে কি ব্যবহার করা হচ্ছে? না, দেখো, এটার ক্ষেত্রে বলা যেতে পারে যারা বৈধভাবে অস্ত্রের কারবার করে আসছে দীর্ঘ সময় ধরে, শহর কলকাতায় এক নয় একাধিক এমন দোকান রয়েছে যেটা কিন্তু দীর্ঘদিনের দোকান, এবং এই প্রত্যেকটি দোকান সম্পর্কে এর আগে কখনো প্রশ্ন উঠেছে এমনটা কিন্তু নয়। এই দোকানগুলো তারা বৈধভাবে কাজ করছে, যেটা একটু আগে একেবারে তুমি দেখালে যে বৈধভাবে কাজ করার ক্ষেত্রে কি কি প্রসিজিওর মেনটেন করতে হয় এদের, লাইসেন্স পাওয়া থেকে শুরু করে নতুন অস্ত্র নিয়ে আসা এবং সেই অস্ত্র বিক্রি করা, এই টোটাল প্রক্রিয়াটার ওপর কিন্তু প্রশাসনের একটা কড়া নজরদারি থাকে। এই নজরদারি এড়িয়ে কিভাবে এই প্রক্রিয়াটা চলছিল, এবং প্রক্রিয়াটা হঠাৎ করে 1-2 মাসে যে চলছিল এমনটা নয়, দীর্ঘ সময় ধরে। এই জয়ন্ত দত্তের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে যে রীতিমতো বছর 2 ধরে তারা সে এই কর্মকাণ্ডটা সে করে আসছিল। এবার প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রগুলো তারা কোথায় বিক্রি করত, কাদের বিক্রি করত? দেখো, খুব স্বাভাবিকভাবেই এই রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটা ভোট রাজনীতির ক্ষেত্রে কখনো দেখেছি, কখনো একেবারে সমাজবিরোধীদের দৌরাত্ম্যের ক্ষেত্রেও আমরা দেখেছি তাদের হাতে এই ধরনের বেআইনি অস্ত্র। এবং আমরা এটাও দেখেছি যে নির্বাচন সামনে আসার পর কিছু মাস্কেট বাহিনী তারা তাদের হাতে অস্ত্র তুলে নিয়ে তারা দাপিয়ে বেড়ায় বিভিন্ন জায়গায়, সে ছবিও বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের সামনে উঠে এসেছে। সেইটা যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি দুষ্কৃতায়ন এই বিষয়টা এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে ওতপ্রোতভাবে ছড়িয়ে পড়েছে, যেটা এর আগে আমরা মূলত আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের দিকে আঙুল তুলে দেখাতাম যে বিহারে বেআইনি অস্ত্রের কারখানা তৈরি হয়েছে, সেখানে থেকে অস্ত্র সরাসরি আমাদের এই রাজ্যে আসছে। এবার কিন্তু সেইটা আর এতটা জোর দিয়ে বলা যাচ্ছে না, তার কারণ বিহার যোগ এক্ষেত্রেও পাওয়া যাচ্ছে মুঙ্গের থেকে অস্ত্র তৈরি হচ্ছে, গুলিটা অর্থাৎ কার্তুজটা, সেটা তো এখান থেকেই সাপ্লাই দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা বলা যেতে পারে যে বিহার আর বাংলা কি তাহলে জয়েন্ট ভেঞ্চারে এই বেআইনি অস্ত্র করছে? আমি এইভাবে বলছি যে এই বিহার এবং বাংলার যারা এই অসাধু ব্যবসায়ী বা বেআইনি অস্ত্র কারবারি রয়েছে, তারা এই মুহূর্তে কি কম্বাইনভাবে এই গোটা প্রক্রিয়াটা চালাচ্ছে? এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এখান থেকে কোথাও একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে খুব স্বাভাবিকভাবে। তুমি বলছো যে বিহার এবং বাংলার যে যোগ অন্তত তৈরি হচ্ছে, এবং তার চেয়ে বড় কথা কোথাও কি, কারণ এই শহরের বুকে অস্ত্র নিয়ে কারবার এটা তো নতুন কিছু না হলেও কিন্তু কোথাও দেখা যাচ্ছে তাহলে কি শহরে বেআইনিভাবে অস্ত্র কারবারির সংখ্যা বা সেটা কি ডিমান্ড এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কোথাও কোনো রকমভাবে বৈধ না ভাবে অবৈধভাবে চোরা পথে এইভাবে বৈধ কারবারিদেরকেও এই পথের দিকে হাঁটতে হচ্ছে? একেবারেই দেখো, বেআইনি অস্ত্র বাংলার মানুষের কাছে রয়েছে বা বাংলার সমাজ বিরোধীরা দুষ্কৃতীরা ব্যবহার করে, এটা নতুন কিছু নয়, এটা বহু আগে থেকেই হয়ে আসছে। এইভাবে তারা বাইরে থেকে অস্ত্র আমদানি করে নিয়ে আসতো, কিন্তু তারা এখন এই বাংলা থেকেই কিন্তু অস্ত্রটা পেয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে এই অস্ত্র তৈরি করার সরঞ্জাম এই বাংলায় উদ্ধার হতে দেখেছি, বিহারেও উদ্ধার হয়েছে। অর্থাৎ বিহারে যেটা হতো সেটা কিন্তু এখন মেড ইন বিহার নয়, মেড ইন বেঙ্গল হয়ে যাচ্ছে, বা বলা যেতে পারে মেড ইন বিহার অ্যান্ড বেঙ্গল বলে কি তাহলে লেখা থাকবে? কিছু অস্ত্র আমরা এটাও পাচ্ছি যেই অস্ত্রগুলোর গায়ে আবার চাইনিজ সিম্বলও লক্ষ্য করা যাচ্ছে। আদতে সেটা মেড ইন চায়না নাকি এখানেই তৈরি হচ্ছে এবং সেখানে মেড ইন চায়না সিম্বল দেওয়া হচ্ছে, সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে শহর কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে বেআইনি অস্ত্র কারবারের একটা জায়গা তৈরি হয়ে রয়েছে, যেটা এতদিন পর্যন্ত একছত্র আধিপত্য বিহারের ছিল, কখনো কখনো উত্তরপ্রদেশেরও নাম উঠে এসেছে। এবার সেই তালিকায় তাহলে কি বাংলার নাম উঠতে যাচ্ছে?
সেটা সব কখনোই বাংলার পক্ষে, বাঙালির পক্ষে সুখকর নয়। কিন্তু বেআইনি কারবারি যারা রয়েছে তাদের আস্ফালনটাই যে পরিষ্কার হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্মিষ্ঠা, একেবারেই তাই। ভাস্করদাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ একটা গুরুত্বপূর্ণ সুন্দর বিষয় আমাদের সামনে বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ এই শহরের বুকে কিভাবে অবৈধভাবে অস্ত্রের কারবার কোন পর্যায়ে অন্তত পৌঁছে গিয়েছে, যা অন্তত ভাবাচ্ছে বেঙ্গল এসটিএফদের। মধ্যে জীবনতলা মারণাস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো পঞ্চম ব্যক্তি ফারুক মল্লিক, যাকে বসিরহাট থেকে গ্রেফতার করা হচ্ছে, তাকে আলিপুর আদালতে আজকে পেশ করা হয়েছে, যাকে পুলিশি হেফাজত দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। 9 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। এই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হয় তখন এই ব্যক্তির কাছ থেকে ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়েছে, 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। হাজী রশিদ মোল্লার কাছ থেকে এই ফারুক অস্ত্র কিন্তু আপনাদের ছবি দেখায়, মূলত 4 জন এর আগে শুরুতেই গতকাল গ্রেফতার, কিন্তু আজ নতুন করে আরো একজন গ্রেফতার করা হয়েছে, যে ফারুক মল্লিক বসিরহাট থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে একেবারে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো রশিদ মোল্লার কাছ থেকে সে কিনেছিল। সুদীপ্ত পাল আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ্ত, 9 দিনে পুলিশি হেফাজত, ফারুক মল্লিককে কি জানা যাচ্ছে? দেখো, এইমাত্র আলিপুর আদালত যেটা জানালেন সেটা হচ্ছে এই ফারুক মল্লিককে 24শে ফেব্রুয়ারি অব্দি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ আজ থেকে 9 দিনের পুলিশ হেফাজত হলো এই ফারুক মল্লিককে। গতকাল শনিবার এই ফারুক মল্লিককে বসিরহাটের হারোয়া এলাকা থেকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ, এবং আজকে এই ফারুক মল্লিককে এসটিএফ আলিপুর আদালতে তোলে এবং তারপর এই 24 তারিখ অব্দি পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবং মনে করা হচ্ছে ফারুক মল্লিককে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন তথ্য হাতে পেতে পারে এসটিএফ। এবং এই ফারুক মল্লিকের কাছ থেকে একটি ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গেছে এবং প্রায় 4 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এবং এই ডাবল ব্যারেল বন্দুক যেটা উদ্ধার হয়েছে সেটা হচ্ছে গত শুক্রবার জীবনতলা থেকে যে হাজী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই হাজী রশিদ মোল্লার কাছ থেকেই এই ডাবল ব্যারেল বন্দুক ফারুক মল্লিক কিনেছিলেন বলে জানা গেছে। তার পাশাপাশি ফারুক মল্লিকের কাছ থেকে যে কার্তুজগুলো উদ্ধার হয়েছে, এই কার্তুজগুলো কোথা থেকে কিনেছিলেন, এটা বিবেদিবাগ এলাকার কোনো অস্ত্র কারবারি বা অস্ত্রের লাইসেন্স অস্ত্রের দোকান থেকে কেনা হয়েছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো নতুন তথ্য পেতে পারে এসটিএফ, এমনটাই মনে করা হচ্ছে। এবং গতকাল শনিবার যেমন এই ফারুক মল্লিককে গ্রেপ্তার করা হচ্ছিল, তার ঠিক 24 ঘন্টা আগে গত শুক্রবার জীবনতলায় হাজী রশিদ মোল্লার বাড়িতে কিন্তু হানা দিয়েছিল রাজ্য এসটিএফ। তাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর ছিল এবং তার এই হাজী রশিদ মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে। পরবর্তী আপডেট তোমার থেকে পরবর্তীতে আমরা নেব। আপাততভাবে সুদীপ্তকে ধন্যবাদ জানাবো। কিন্তু এই ফারুক মল্লিক যে রশিদ মোল্লার কাছ থেকে অন্তত অস্ত্র কিনেছিল বলে জানা যাচ্ছে, যাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়, যাকে 9 দিনের জন্য পুলিশ তাদের হেফাজতে পেয়েছে। পরবর্তী আরো আপডেট উঠে আসবে, কারণ বেঙ্গল এসটিএফ কর্তারা এখন জেলায় জেলায় এই বেআইনি অস্ত্র কারবারের হ্রাস বা কতদূর তার ডানা বিস্তার করেছিল সবটাই খতিয়ে দেখার চেষ্টা করছে।